সকাল হলেই আসা, রাত অবধি থাকা, তারপর চলে যাওয়া, পরের দিন ফের আসা, প্রতিদিন এখনো অবধি সব মিলিয়ে প্রায় 61 ঘন্টা। কিন্তু আন্দোলনকারী প্রতিবাদী সবার মনে প্রশ্ন একটাই, প্রতিদিন জেরা করে আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কি বের করতে পারল সিবিআই? সিবিআই তদন্তে কবে ব্রেক থ্রু মিলবে? দেখেছেন স্যার, আমি তো কিছু দেখিনি স্যার। সেদিন রাতে আপনার সাথে আপনার সেক্রেটারি ছিল কি না? আমি তো স্যার রাতখানা ঠিকঠাক দেখি না তেমন। এমনিতেই দু চোখে আমি পর্দা টেনে রাখি, আমাকে মাফ করবেন স্যার। সেটাতে না ভীষণ মাতাল ছিলাম, ওই যে পড়েছিলাম নর্দমার পাশে। তাছাড়া রাতের অন্ধকারে না কাউকে ভালো করে না চেনা যায়নি, ওদের সবার না মুখ ঢাকা ছিল, আমি তো কিছুই দেখিনি স্যার। আপনি মিছি মিছি আমায় ডাকছেন, আমি কোনো জরুরি সংবাদ রাখি না স্যার, ওই চেয়ারটাতেই বসি। রাতে আমি সত্যি বলছি, রাতে আমি স্পষ্ট দেখতে পাই না স্যার, আমার দু চোখে না পর্দা লাগানো আছে। আপনি অকারণে আমাকে, আমি কিছুই দেখিনি স্যার। নমস্কার, এটি একটি কাল্পনিক কথোপকথন। সত্যি কি কাল্পনিক? আরজিকর কাণ্ডের পরে এখনো দিশেহারা সিবিআই। যদি আমি বলি সিবিআই তোমার দরকার নেই, খুব কি ভুল বলা হবে? অথই জলে তথাকথিত দুধে গোয়েন্দারা গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তারা তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু তাতেও মনে হয় অগ্রগতির কোনো দিশা আছে বলে। গত 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে সিবিআই তদন্ত ভার নেয়, কিন্তু তারপর থেকে ওই একই কুমির ছানা বারবার দেখানো হচ্ছে। একজন অ্যারেস্ট হয়েছে, আর একজন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তিনি ডেলি প্যাসেঞ্জারি করছেন তার নিজের বাড়ি থেকে সিবিআই এর সিজিও কমপ্লেক্স পর্যন্ত। বোধহয় যে কাল্পনিক কথোপকথনটা বললাম, এই ধরনের বোধহয় কোনো কথোপকথন ওই সিবিআই দপ্তরে হয়ে থাকে। বারবার সিবিআই ডেকে পাঠায় সন্দীপ ঘোষকে, আর তিনি বোধহয় এখন পশ্চিমবঙ্গের সব থেকে সেলিব্রিটি ডেলি প্যাসেঞ্জার। তিনি যাচ্ছেন এবং বলছেন, আমি তো কিছুই দেখিনি স্যার। সত্যি মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি। আর সিবিআই না, তারা কিছু দেখতেও পায় না, শুনতেও পায় না। তবে হ্যাঁ, কিভাবে একটা হাইপ তৈরি করতে হয়, কিভাবে লাইমলাইটের আলোটুকু লুটে পুটে খেতে হয়, তারা সেটা বোধহয় ভালোই জানে। ধৃতের সংখ্যা 1। শুধু কিছু জিজ্ঞাসাবাদ হয়েছে, কিছু তথাকথিত রেইড হয়েছে গাড়ির লাল পুটার বাজিয়ে, পলিগ্রাফ টেস্টও বোধহয় হয়ে গেছে। কিন্তু তারপর থেকে সিবিআই করছেটা কি প্রশ্ন করুন? আমরা সবাই জাস্টিস চাই, রাম পার্টি জাস্টিস চায়, বাম পার্টি জাস্টিস চায়, ঘাস পার্টি জাস্টিস চায়, সবাই জাস্টিস চায়। কিন্তু জাস্টিসটা দেওয়ার কথা যাদের, তারা কি আদৌ জাস্টিস চান? বলুন তো, আর কতদিন জেলিফিশ হয়ে থাকা যায়? জাস্টিস কবে পাওয়া যাবে? সিবিআই এর রেজাল্টটা কি? সুপ্রিম কোর্টেও সিবিআই এমন কিচ্ছু বলতে পারেনি যাতে মনে হতে পারে কোনো নির্দিষ্ট দিকে তাদের তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে। এখনো পর্যন্ত অভিযুক্তকে কোর্টে পেশ করার সময় সিবিআই নিশ্চিত করে বলতে পারেনি সেই একমাত্র ওই মর্মান্তিক কাণ্ডে জড়িত, নাকি আর কেউ আছে। সিবিআই এর এই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অপদার্থতার জন্য বিচার বারে বারে পিছিয়ে যাচ্ছে, আর কে না জানে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বন্ধুরা, এটা কি শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা? কোনো কিছু ঘটলেই যখন যে বিরোধী দল ক্ষমতায় থাকে, তারা সিবিআই করে আকাশ বাতাস মাত করে দেয়। সত্যিই কি সিবিআই ভারতের সিআইএ? একদমই না। পরিসংখ্যান বলছে বিভিন্ন তদন্তে পশ্চিমবঙ্গে
এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির সাকসেস রেট 50%-এর মতো। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরে বহু আইনি লড়াই হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নিয়েছে। আজ পর্যন্ত নিশ্চিতভাবে কোনো উপসংহারে এই তদন্তকারী এজেন্সি আদৌ পৌঁছতে পেরেছে? পারেনি। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি গেছে 17 বছর, এখনো পর্যন্ত কোনো সাফল্য আসেনি। তৎকালীন প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি সিবিআইকে ভর্ৎসনা করে বলেন, নোবেল প্রাইজ আমাদের জাতীয় সম্পদ এবং তা উদ্ধারের জন্য এখনো কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি সিবিআই। না, নোবেল কাণ্ডে সিবিআই এর নাটক এখানেই শেষ নয়। 2007 সালে বোলপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে সিবিআই এক রিপোর্ট পেশ করে বলে তারা নোবেল চুরির কিনারা করতে পারেনি। কিন্তু পরের বছর তারা আবার আবেদন করে বলে যে তারা ফের নোবেল চুরি তদন্ত শুরু করতে চায়। আদালত তাতে অনুমতি দেয়, যদিও সিবিআই যথারীতি ব্যর্থ হয়। অবশেষে 2010 সালের পর থেকে নোবেল প্রাইজ চুরি সংক্রান্ত ফাইলে ধুলোর পাহাড় জমছে। 2008 সালের 16ই মে দেশে তোলপাড় করে দিয়েছিল আরুষি তলোয়ারের হত্যাকাণ্ড, যাতে আরুষির বাবা রাজেশ এবং নুপুর তলোয়ারকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়। এরপর এলাহাবাদ হাইকোর্টে মামলা করায় বিচারপতি একে মিশ্র এবং বি নারায়ণ। তারা দেখেন যে সিবিআই এর তথ্য প্রমাণে প্রচুর গোলমাল রয়েছে। পুরো ঘটনায় কে দোষী কে মার্ডারার তা জানাতে পারেনি সিবিআই। শুধু তাই নয়, ভারতের এই বিরলতম মামলায় প্রতিটি ছত্রে প্রমাণিত হয়েছে সিবিআই এর অপদার্থতা। শেষ পর্যন্ত শুনবেন, সিবিআই অফিসারদের লজ্জা পাওয়া উচিত। যদি লজ্জা আপনাদেরকে দেখে লজ্জা না পায়, এলাহাবাদ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বেকসুর খালাস করে দেয় আরুষি তলোয়ারের বাবা চিকিৎসক রাজেশ এবং নুপুর তলোয়ারকে। কোর্ট বারে বারে সিবিআই এর নেগলিজেন্সের দিকে আঙুল তোলে যে সামান্য হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, যেটা বেসিক একটা জিনিস, সেটাও ঠিকঠাক নেওয়া হয়নি। তাহলে এটা কি মামলা চলছে নাকি মামলার নামে ফাজলামো চলছে? 2G স্পেকট্রাম কেলেঙ্কারি হয়েছিল, যা প্রায় 1,76,000 কোটি টাকার কেলেঙ্কারি। তদন্তভার নিয়েছিল সিবিআই, কিন্তু প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যান তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে নেত্রী সাংসদ কানিমোজি, এবং শীর্ষ আদালতে ভর্ৎসিত হয় সিবিআই, যাকে শীর্ষ আদালত খাঁচার তোতা বলে নিন্দা করে। স্বল্প পরিসরে সিবিআই এর ব্যর্থতার ইতিহাস পুরোটা কভার করা সম্ভব নয়। তবুও তার মধ্যে কর্ণাটকের বেল্লারিতে অবৈধ কয়লা কেলেঙ্কারি, সারদা নারদা, সিবিআই এর ব্যর্থতার তালিকা দীর্ঘ। কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্র, সে এখন প্রশান্ত মহাসাগরে একটা আস্ত দ্বীপ কিনে বসে রয়েছে বলে খবর, আর সে সিবিআই এর নাকের ডগা দিয়েই দেশের বাইরে পালিয়েছে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কিং অফ গুড টাইমস বিজয় মালিয়া, মেহুল চস্কিরা। না, এর তদন্ত বা কি হয়েছে? তদন্তের ফলই বা কি হয়েছে? কেনই বা ইংল্যান্ডের কোর্টে প্রমাণ যথাযথভাবে পেশ করে ভারতে বন্দী হিসেবে প্রত্যর্পণ করা হচ্ছে না, সেটা সিবিআই বলবে, বা সিবিআই যারা চালান তারাই বোধহয় বলতে পারবেন কি? মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারিতে 50 জনের মৃত্যু হয়েছে, অথচ এ পর্যন্ত সিবিআই কয়েকজন ওই ছোটখাটো ওই হেলে সাপ ধরেছে। এর পিছনে সক্রিয় চাঁইদের
কারুর বিরুদ্ধেই নাকি উপযুক্ত সাক্ষী সাবুত জোগাড় করা যায়নি, তাই তাদের শাস্তি হয়নি। আর সিবিআই এর যে ব্যর্থতা আমাদের সবাইকে ভাবিয়েছে, হয়তো কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে 2020 সালের 14ই জুন যখন সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। এরপর বিহার সরকারের আবেদন মেনে 5ই অগস্ট এই মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। এরপর দিশাহারায় সুশান্তের মৃত্যুর তদন্ত। সুশান্তের মৃত্যুর ফরেনসিক রিপোর্ট কেন এখনো প্রকাশ্যে আসছে না সিবিআই? প্রশ্ন আমার মতো সুশান্ত সিং রাজপুতের অগণিত ফ্যানেদের। সুশান্তের মৃত্যুর পরে হলিউডের ড্রাগ ব্যবসা এবং নেপোটিজম বা স্বজন প্রশনের কালো জগৎ নিয়ে সরব হয় গোটা দেশ। ওঠে তদন্তের দাবি, তরব করা হয় একের পর এক অভিনেতা আর পরিচালককে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হয়েও পরে বেকসুর খালাস হয়ে যান। তাহলে সুশান্তের মৃত্যুটা কি হত্যা না আত্মহত্যা? এত বছর পরেও কোনো উত্তর দিতে পারেনি সিবিআই। কোন এক অভিনেতা তিনি নাকি মাঝরাতে আনন্দ করে তার এত ফুর্তি হয়েছিল যে ফুটপাতের উপর গাড়ি চালিয়ে কতজন মানুষকে একদম উপরে পাঠিয়ে দিয়েছিলেন তার হিসেব নেই। না, সে অভিনেতা কোনো দোষ করেননি। তাকে কোর্ট অফ জাস্টিসের সামনে এনে শাস্তি দেওয়া যায়নি। বোধহয় ওই দিন ওই অভিনেতা গাড়ি চালাচ্ছিলেন না, রাস্তাটাই বোধহয় আসল অপরাধী, রাস্তাটাই বোধহয় গাড়ি চালাচ্ছিল। মুম্বাইয়ের একটা প্যারালেল আন্ডারওয়ার্ল্ড রয়েছে। না, সিবিআই সেক্ষেত্রেও চূড়ান্ত ব্যর্থ। গত 2রা জুন উড়িষ্যার বালেশ্বরে বাহানাগা বাজারে ভয়াবহ রেল দুর্ঘটনার কথা আমাদের স্মৃতিতে এখনো তাজা। 288 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। পরিস্থিতি বেগতিক দেখে রেল সুরক্ষা কমিশনের তদন্ত রিপোর্ট, যদিও সেই তদন্ত রিপোর্টে কি থাকে কেউ জানে না, তো সেই রিপোর্ট জমা পড়ার আগেই সিবিআই তদন্তের কথা ঘোষণা করে দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই মতো বালেশ্বরে পৌঁছয় সিবিআই এর যুগ্ম অধিকর্তার নেতৃত্বে একটি দল। তদন্তের পর তদন্ত, বহু তদন্ত হয়ে যায়, আর গঙ্গা দিয়ে বহু জল বয়ে যায়। আজ পর্যন্ত না। সত্যি ওই বাহানাগা করমণ্ডল অ্যাক্সিডেন্টে কে দায়ী তার উত্তর। তাহলে কেন এই নাটক? সিবিআই না, জাস্টিসের স্বপ্ন আর দেখি না। আপনাদেরও বলতে ইচ্ছে করে আপনি আবার স্বপ্ন দেখেন? হতভাগ্যের জাস্টিস নেই। জাস্টিস ওই যে ওপরওয়ালাদের থাকে। বলছি না স্বপ্ন দেখতে নেই, বলছি না আশা করতে নেই। তাই ক্রমশ দেখতে পাচ্ছি আন্দোলন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। শুধু বন্টির জন্য বলতে ইচ্ছে করে মৃত্যুর কাছে বড় ঋণ রয়ে গেছে, এখনো মেটাতে পারিনি, হয়তো পারবো না কখনো। তাই আসুন অবশ্যই রাজনৈতিকভাবে, রাজনৈতিক ফাঁদে পা না দিয়ে, বুদ্ধিজীবীদের কথার মারপ্যাঁচে প্রভাবিত না হয়ে নিজেদের মস্তিষ্ককে আমরা অ্যাপ্লাই করি এবং সগর্বে বলি উই ওয়ান্ট জাস্টিস। আমরা করব জয়, কারণ গণতন্ত্রের মূল শক্তিই হচ্ছে আমরা, কোনো আম্বানি আদানি নয়। জয় হিন্দ, নমস্কার।